ভারতীয় সেনাপ্রধান কুপকাত বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত, সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। সাব্বাস 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 ডক্টর ইউনূস। বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই, আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। সাব্বাস বেটা সাব্বাস, খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে 5টা গেছে, বড় মাপের নেতা ছিল। তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। আবারও প্রমাণ করেছে যে তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সকলেই আশা করতেছি ভালো আছেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভারত সরকার নরেন্দ্র মোদী মহাবিপদে পড়েছে ডক্টর ইউনূসকে পেছে ফেলাতে গিয়ে। দর্শক, বেশি কথা বাড়াতে চাচ্ছি না, ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর প্রতিবেদন একসঙ্গে দেওয়া হয়েছে, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। প্রদর্শক, পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করে শাহবাজ শরীফ জানিয়েছে যে পাকিস্তানের থেকে জানি আগামী 48 ঘন্টার ভিতরে সকল ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে যা। পাকিস্তানে ভারতীয় এম্বাসিতে যে লোকজন চাকরি করছে সেখানে যেন 30 জনের বেশি লোক চাকরি না করে। তাছাড়া ভারতীয় নাগরিক, ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু ফোর্স পাকিস্তানে আছে যৌথ মহড়ায়, তাদেরকেও এই মাসের 30 তারিখের ভিতরে পাকিস্তান ছেড়ে ভারত চলে যাওয়ার কথা বলেছেন। প্রদর্শক, আমরা দেখলাম যে কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে। পর্যটকের হত্যার উপরে নিন্দা আমরা সবসময় জানাবো, কারণ আমরা নিজেরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই এবং বাংলাদেশেও বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে। তাই কোনো পর্যটককে হত্যার পক্ষে আমরা কথা বলবো না, এই হত্যার বিরুদ্ধেই আমরা কথা বলবো। কিন্তু মূল কথাটা হলো হত্যাটা করেছেটা কে। কথা আসছে ভারতের নিজের আভ্যন্তরীণ শক্তি থেকেই বিজেপিকে হটানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আমরা জানি যে ভারতে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতা চাচ্ছে, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে, মণিপুর স্বাধীনতা চাচ্ছে, আর অনেকে স্বাধীনতা চাচ্ছে। তাই তাদের নিজের ঘর সামলাতে না পেরে সরাসরি পাকিস্তানকে দায়ী করে ফেললেন এই ঘটনার জন্য ভারত। আপনি কোনো তদন্ত ছাড়া, কোনো ধরনের রিপোর্ট ছাড়া আপনি যদি সরাসরি নাম বলে দেন, ভারতীয় গণমাধ্যম ঘটনাটি ঘটার পরপরই বলা শুরু করলো এটা পাকিস্তান করেছে। প্রদর্শক, সেখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে ভারত, ভারত হারবে কি জিতবে সেটা হলো বিষয়। পাকিস্তানের সাথে 2টি গুরুত্বপূর্ণ বর্ডার আছে ভারতের, একটি হলো কাশ্মীর দিয়ে, আরেকটি হলো পাঞ্জাব দিয়ে। পাঞ্জাব এবং কাশ্মীর দুটেই চাচ্ছে স্বাধীনতা ভারত থেকে আলাদা দেশ হওয়ার জন্য, আর তাদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান। এখন কাশ্মীর এবং পাঞ্জাবে বসবাসকারী শিখ শক্তি, আমরা সবাই জানি যে শিখ নেতাকে কানাডাতে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা এবং সেখানে ধরা পড়েছে। তার রিপোর্ট প্রকাশ করার পরে অনেক কিছু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে কানাডার। এরপরে আবার তারা হত্যা করার চেষ্টা করেছিলেন আরেক শিখ নেতাকে আমেরিকাতে, সেটাও FBI এর কাছে ধরা পড়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেখান থেকে তারা কিন্তু কানাডা এবং আমেরিকা থেকে মানে বড় মাপের লাথি খেয়ে, বড় মাপের উষ্ঠা খেয়ে ভারত ফিরত এসেছে। সেই কারণে এই খুন খারাপি ওরা বিনদেশে গিয়ে করে, এর নজির কানাডা এবং আমেরিকাতে আছে। 24-এ আমাদের গণ অভ্যুত্থানে তারা লোক পাঠিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এই রিপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রকাশ করেছে। এবং আমেরিকা থেকে, বাংলাদেশের যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা এসেছে আমাদের উপর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, সেখানেও কিন্তু ভারতের ইন্ধন আছে, আমরা দেখতে পেয়েছি। প্রদর্শক, এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে। এখন ওই সাইড দিয়ে আমরা দেখব যে পাকিস্তান যুদ্ধ করছে, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানকে সহযোগিতা করছে। আর অপর দিক দিয়ে মণিপুর সহ 7 সিস্টারের মধ্যে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতার ঘোষণা দিবে এট এ টাইম। যখন তারা যুদ্ধে ব্যস্ত থাকবে পশ্চিমে, তখন পূর্বে স্বাধীনতার ঘোষণা আসবে এবং পশ্চিমের 2টি রাজ্য সরাসরি
স্বাধীনতার ঘোষণা দেবে এই যুদ্ধ লাগার সাথে সাথে। কাশ্মীর স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উড়িয়ে ফেলবে, অস্থায়ী সরকার গঠন করে ফেলবে। পাঞ্জাবে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে ভারতীয় পতাকা নিচে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে তারা ঘোষণা দিবে পাঞ্জাব এখন স্বাধীন দেশ। কারণ অলরেডি তাদের প্রদেশগুলোতে সরকার গঠন থাকে, প্রাদেশিক পার্লামেন্ট আছে, তারা অনেক দূর এই দিক থেকে আগানো। তাই এই প্রদেশগুলার সরকারিত সরকার, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরকে ট্যাক্স নেয় তাদের কাছ থেকে, আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করে। আভ্যন্তরীণ সব কাজ ওই প্রাদেশিক সরকারই করে থাকেন। তাই সেই প্রাদেশিক সরকার থাকলে আর নতুন করে কোনো সরকার, অস্থায়ী সরকার, ভারপ্রাপ্ত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলা ভারতের জন্য প্রযোজ্য নয়। এবং এইরকম ল আইন শুধুমাত্র ভারত, পাকিস্তান নয়, অন্যান্য দেশেও আছে। পাকিস্তানেও সেরকম প্রাদেশিক সরকার আছে, আমেরিকাতে প্রাদেশিক সরকার আছে, ইউকেতে প্রাদেশিক সরকার আছে, এরকম ইউরোপের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার আছে। তাই সেই সরকাররা ঘোষণা দিবে। সেভেন সিস্টারে প্রাদেশিক সরকার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সরকার আছে, তাই তারা ঘোষণা দিবে আমরা এখন স্বাধীন। আর চায়না চিরশত্রু সেই ভারত, চায়নার কাছ থেকে বারবার হেরে যাওয়া সেই ভারত আবারও হেরে যাওয়ার জন্য চায়না প্রস্তুতি নিয়ে বসে আছে, পাকিস্তানের সাথে লাগবে। আর চায়না প্রত্যেকটা তাদের সেভেন সিস্টারকে আলাদা সরকার গঠনের জন্য, আলাদা স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করবে। বাংলাদেশ চিরশত্রু এখন ভারতের সবচাইতে গলার কাটা বা বড় শত্রু হলো বাংলাদেশ। কারণ 24-এ আমরা 5ই অগাস্ট ভারতকে পরাজিত করেছি। আমরা শেখ হাসিনাকে শুধু একা নয়, ভারতকে এখানে পরাজিত করেছি। তাই ভারত কিছুতেই বাংলাদেশ থেকে সহযোগিতা পাবে না। সেই কারণে অপরদিকে মালদ্বীপ, অপরদিকে আমরা শ্রীলঙ্কা, অপরদিকে আমরা আছে ভুটান আছে, নেপাল আছে, সব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে সেই যুদ্ধে। তখন এই যুদ্ধে ভারত খান হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে ওই আরব সাগরে জাপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। 16 বছর পণ্ডিতই ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবে না। বিএনপির কোনো নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদব বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী, একজন লেখক, একজন ইসলামিক ওয়াইজিন, এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন। বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। সেই কবির বিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রউফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন, সেটার আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের ব্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে, যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকুক। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে। বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট। আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ, মাহফিল, আলোচনা, সমাবেশগুলোতে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবে না। বিএনপির কোনো নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদব বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিলগুলোতে ডিস্টার্ব করেন। কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে। 16 বছর পণ্ডিতই ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আমি ধিক্কার জানাই।
কোথায় তোমাদের সভ্যতা ছিল এত বছর? কোথায় তুমি কাজ করেছো এত বছর? সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আলেম ওলামার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই আলেম ওলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল, বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশনগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল, মাহফিলগুলোতে বন্ধ করতো, 144 দ্বারা জারি করতো তাফসির মাহফিলে। জনগণ ভালো চোখে নেয় নাই, যে কারণে তাদের পতন হয়েছে। কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তরসূরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কি অপরাধ করেছে কবির বিন সামাদ? কি অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে? আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না, সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহাকিক করেন না। আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন, এত গাখাউস কেন আপনাদের? একজন আলেম ওয়াজ নসিহত যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন, ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন। আপনার সব এলেমগিরি জাহির করতে যান এই মাহফিলগুলোতে, তাফসীর মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন। কি এলেম আছে আপনার? একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন, তাহলে আপনি কিসের রাজনীতি করছেন? আবার নাকি চেয়ারম্যান, আবার নাকি এমপি, আবার নাকি মন্ত্রী, এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান। মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি। আসলেই জিম্মি। কিছু সন্ত্রাস, কিছু চাঁদাবাজ, কিছু লুটেরা, কিছু দুষ্ট, কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি। হয় তারা মাহফিলে যাবে, চুপ করে বসে থাকবে, না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই। মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে, মাহফিলে যদি চৌক উপড়ে ফেলে, মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদব বলে, ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কাতার সফরের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই আমি বলেছিলাম যে এটা একটা সম্মেলন হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকই জায়গা মতো পৌঁছে যাবে। দেখেন কি হলো, কাতার থেকে প্রথম যেদিন গেলেন সেদিনই তিনি জানলেন যে সেখানে প্রতি 3 বছর পর পর 750 করে বাংলাদেশি সৈনিক, তারা সেনাবাহিনীর 700-র উপরে প্রায় 750 সৈন্য তারা নেবে। তাদের বিভিন্ন অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ থেকে সৈন্য নেবে। এটা তো আমাদের বিরাট একটা পাওনা। মিডল ইস্টে কুয়েতে আছে, কাতারও ঢুকছে এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের যে উন্নয়নশীল বা উন্নত দেশগুলো। পানিপ্রিয় দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ। দর্শক, এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেছে ফালাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা প্ল্যান করে। অবশেষে নরেন্দ্র মোদী মহাবিপদে পড়েছে। দর্শক, আপনারা ভিডিওতেই চাঞ্চল্যকর প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলেন, বুঝতে পারলেন। আমি আর কিছুই বলতে চাচ্ছি না, আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু বিস্তারিত আকারে দেখেছেন ভিডিওতে। দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বিগ নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।